এই যে রাস্তায় একা কিন্তু অনুভবে যেন পুরো জগৎ আমার সঙ্গী। যখন আমি সাইকেল চালিয়ে এই এলাকাগুলো ঘুরে বেড়াতাম, আমি পদ্মা সেতুর টোল প্লাজার কাছে চলে আসলাম। আমার বেশ ভালোই লাগতেছে। আমার যাত্রার প্রায় অর্ধেক রাস্তা আমি শেষ করে ফেলছি। পদ্মা সেতু শুরু হয় এই টোল প্লাজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবির, আর এটা হচ্ছে সিটি রাইড উইথ আবির, এই চ্যানেলের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ বাইক নিয়ে আমি একাই রওনা হয়ে গেছি ঢাকার ব্যস্ততাকে পেছনে ফেলে আমার বাড়ির উদ্দেশ্যে মাদারীপুরের পথে। আর হ্যাঁ, আমার সঙ্গে আছে আমার ইনস্টা 360 X4 ক্যামেরা, তাই সবকিছু যেন চোখে দেখা যায় না, মনের মধ্যে গেঁথে থাকে এক একটা গল্প। ঘড়িতে সময় ছিল তখন ঠিক বিকেল 5টা ছুঁই ছুঁই। অফিস শেষ করে সোজা বাইকে বসে পড়লাম, আর চারপাশে ছিল প্রচন্ড জ্যাম, অনেক হর্নের শব্দ, আর ছিল প্রচুর ধুলোবালি। আজকে বিকেলটা অনেকটা ঝড়ের কবলেই ছিল। আকাশে ছিল প্রচন্ড মেঘ, চারপাশে ছিল প্রচন্ড ধুলা। যদিও বৃষ্টি হয় নাই, ভাবছিলাম বৃষ্টি হবে, এরকম একটা ভাব, বৃষ্টির পূর্বাভাস বলা যেতে পারে। সবকিছু থাকা সত্ত্বেও আমার মনটা ছিল একদমই ফ্রি। এই যে রাস্তায় একা, অনেকেই ভাবে একা বাইক চালানো বিরক্তকর, কিন্তু আমি বলি একা থাকা মানে হচ্ছে নিজের সঙ্গে সময় কাটানো। আর সেই সময়টা যদি হয় মাওয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের মতো একটি হাইওয়ে, তাহলে তো কথাই নাই। হাইওয়ে শুরুটা একটু ধুলাময় ছিল, চারপাশে প্রচুর বাতাস বইছে, মেঘ ভেসে বেড়াচ্ছে, হেলমেটের ভেতরেও খুব গরম লাগছিল, কিন্তু বাইকের স্পিডে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই রাস্তাটা আমার কাছে একটা মেমোরির মতো, প্রতিটা কিলোমিটার মানে একটা গল্প। এই রাস্তায় আমি অনেকবার গিয়েছি, কিন্তু প্রতিবারই নতুন কিছু শেখা হয়। জীবনে আমরা অনেক সময় শুধু দৌড়াই, কিন্তু কবে সে শেষবার থেমে প্রকৃতি দেখেছি? আমি আজ এই রাস্তায় এসেছি যেন কিছু দম নেই, একটু শ্বাস নেই। এই মেঘ, এই বাতাস, এই ধুলা, সবকিছু একরকম সুন্দর লাগছিল। আমি যাচ্ছি আমার পরিবারের কাছে, বাবা, মা, বউ আর আমার মেয়ে। এক সপ্তাহে যত কষ্ট, যত টেনশন সব দূর করতে জায়গা আমার একটাই, ওদের হাসি। যখন গাড়ির হর্ন, মানুষের চিৎকার, প্রেসার থাকে, একটু দূরে আসতে পারি, তখন মাথাটা পরিষ্কার হয়। এই এক্সপ্রেসওয়ে আমার একটা ধ্যানের জায়গা হয়ে গেছে ইদানিং। একবার এক সন্ধ্যায় এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এক ভদ্রলোক তার বাইক নিয়ে খারাপ অবস্থায় পড়ে যায়। তার বাইকটা ছিল আবার R15। পরে গিয়ে শুনলাম তার বাইকে কি সমস্যা। সে বলছিল তার বাইকে নাই তেল। তো অনেক কষ্টে তাকে ঠেলা দেওয়ার চেষ্টা করলাম, ঠেলা দিয়ে একটি পাম্পের ব্যবস্থা করে তাকে তেলের ব্যবস্থা করে দিয়েছিলাম। তখন সে হেসে বলেছিল, ভালো মানুষ এখনো দেখি আছে দুনিয়াতে। এই একটা লাইন আমার পুরো দিনটা সুন্দর করে দিয়েছিল ওই দিন। এই মাওয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েটা আমাকে শেখায় দ্রুত যাওয়া জরুরি না, সঠিকভাবে পৌঁছানোটা জরুরি। জীবনটাও ঠিক এমনই, স্লো হলেও ঠিকঠাক মতো পৌঁছাতে হবে ভাই। আমার প্রিয় ভাই বন্ধুরা, যারা মনে করছো যে জীবনে থেমে গেছো, তাদেরকে বলতেছি থামা মানে শেষ নয়। একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করো। এই মেঘ, এই বাতাস, এই এক্সপ্রেসওয়ে আমাকে প্রতিবার মনে করিয়ে দেয় আমি এখনো বেঁচে আছি, আমি এখনো জীবনের পথেই চলতেছি। আজকের এই যাত্রাটা এখানে শেষ নয়, এটা কেবল শুরু। কারণ জীবনের প্রত্যেকটা ছুটির দিন এক একটা নতুন গল্প নিয়ে আসে আমার জীবনে, আর আমি সেই গল্পই শেয়ার করার চেষ্টা করব সবার মাঝে একটু একটু করে। এই যে রাস্তায় একা কিন্তু অনুভবে যেন পুরো জগৎ আমার সঙ্গী। একটা সময় ছিল যখন ঢাকার বাইরে বের হওয়াটাই ছিল একটা স্বপ্ন, আর আজ সেই স্বপ্নের মধ্যেই হাঁটছি, ধুলোর মধ্য দিয়ে যাচ্ছি, মেঘের ছায়া যাচ্ছি। এদিকে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতেছে, আর রাস্তার বাসগুলো দেখে মনে হচ্ছে তারা রেস শুরু করে দিয়েছে। আমি আর আমার বাইক, এই দুইজন নিয়ে বেঁচে থাকাটা অনেকটা টিকটকের মতো। পরের ক্লিপে কি হয় কে জানে। আকাশে মেঘ জমেছে, মনেও মেঘ জমেছে অনেক, ঠিক গল্পের মতো। ঠিক এই রকম বিকেলেই কিছু কিছু স্মৃতি হঠাৎ এসে মন ছুঁয়ে যায়। আর এবার সবচেয়ে অপেক্ষার মুহূর্ত, ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে চলছি পদ্মা সেতুর দিকে। মাওয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে আমার কাছে এক ধরনের এসকেপ রুট। সামনে বিবর্ণ ফাঁকা রাস্তা, দুই পাশে ধুলো মাখা, সবুজের ঝাপসা আলো, আর উপরে নেমে আসে একগুচ্ছ মেঘ। ঘড়িতে সময় বিকাল 5টা বাজলেও সূর্য ডোবার ঠিক আগেই আমি এখানে পৌঁছে গেছি। আকাশটা যেন সিনেমার মতো লাগতেছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার মানে শুধু বাড়ি ফেরা না, আমার কাছে মনে হয় ফিরে যাওয়া সেই পুরানো দিনের গল্প, যখন আমি সাইকেল চালিয়ে এই এলাকাগুলো ঘুরে বেড়াতাম। আসলে আমি এলাকায় প্রচুর সাইকেল নিয়ে ঘুরছি। যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, তখন শখের বসে প্রায় ঢাকা টু মাদারীপুর আমি বেশ কয়েকবার সাইকেলেও গিয়েছি। আমি সংখ্যাও বলে দিতে পারবো, প্রায় 16 বারের মতো আমি সাইকেল নিয়ে গেছি এবং আসছি। আর সেই সময় ছিল ফেরিঘাট, সেই সময় এই অত্যাধুনিক
আধুনিক এই মাওয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, এই পদ্মা সেতু এগুলার কোনোটাই ছিল না। তখনকার রাস্তা ছিল অনেক অনেক ভাঙা, রাস্তাটা তখন চলার অনুপযোগী ছিল। তারপরেও যেহেতু এই মাওয়া রোড হচ্ছে দক্ষিণবঙ্গের প্রধান সেতু বলা যেতে পারে, তাই এখান দিয়ে তো যেতেই হবে, কোনো উপায় তো নাই। অনেক স্মৃতি এই রাস্তায় আসলে ভাই, আমার অনেক স্মৃতি, মানে একটা উপন্যাস লেখা যাবে এত স্মৃতি আমার। যখন ধুলা কমে যাচ্ছিল, তবে একটা কথা, তখন এত ধুলা ছিল না, তখন ধুলা খুব কমই ছিল। মজার বিষয় হইতেছে সেই সময় পকেটে থাকতো মাত্র 20 টাকা, আর এখন বাইকের পেট্রোল ভরতে গেলেই 200 টাকা শেষ হয়ে যায় এক পলকে। কিন্তু ভাই শান্তিটা আগেই ছিল, ঠিক আছে? আগে আশা কম ছিল, এক্সপেকটেশন কম ছিল, জীবনটাও খুব সুন্দর ছিল। যাই হোক, সবকিছুর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। শৈশবের স্মৃতির সাথে তুলনা দিলে আসলে সবকিছুই তো হার মেনে যাবে, তাই না? আমার কাছে ব্যাপারটা এরকমই। জীবনে মাঝে মাঝে একটু একা একা পথ চলা লাগে। এই একাকী তো অনেক কিছু শেখায় আমাদেরকে। আপনি যদি একা একা পথ চলা শুরু করেন, একা একা মাঝে মাঝে ঘোরাঘুরি করেন, আপনি নিজেকে চিনতে পারবেন আপনি আসলে কিরকম। নিজের সাথেই নিজে সময় কাটাবেন মাঝে মাঝে। আমি আজ একাই, কিন্তু একদম একা নই। আমার বাইক আছে, ক্যামেরা আছে, আর আছে এই চলমান রাস্তা। রাস্তা যদি ফাঁকা না থাকে, এক্সপ্রেসওয়ে আর এক্সপ্রেস হাইওয়ে মনে হয় না ভাই। কিন্তু আজ একটু ভাগ্য ভালো, বড় বাস বা ট্রাক তেমন একটা সামনে নাই। তবে মাঝে মাঝে হঠাৎ করে আমার বাইকের পাশ কাটিয়ে বাস, আবার মোটরসাইকেল প্রচুর 100+ স্পিডে তাড়াহুড়ো করে তাদের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওদেরও ছুটির দিনই আজকে, নাহলে এত তারা কিসের? মেঘগুলো দেখে মনে হচ্ছে মেঘগুলো আস্তে আস্তে নিচে নেমে আসতেছে, যেন ঠিক আমার মাথার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি চাইলে ইনস্টা 360 দিয়ে এক এক করে মেঘের ছবি তুলতে পারি। এই মুহূর্তে মন চায় গান শুনি, গাড়ি চালাই, আর শুধু সামনে তাকিয়ে থাকি। জীবনের গন্তব্যে পৌঁছতে হবে ঠিকই, কিন্তু এই যাত্রাটা ভুলে যাওয়ার নয়। সবাই ভাবে আমি শুধু ঘুরেই বেড়াই, কিন্তু তারা জানে না এই বাইক চালানোর মাঝেই আমি আমার টেনশন, কাজের ক্লান্তি একদমই হাঁটুর নিচে ঝেড়ে ফেলি। অফিসের চাপ, ডেডলাইন, টিম মিটিং সব ফেলে রেখে আজ আমি শুধু একটা রাইড নিয়ে, একটা স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছি আমার মোটর বাইক নিয়ে। আমার একদিনের ছুটি মানে আমার পরিবারের হাসি মুখ। জীবনে সবসময় বড় কিছু করার দরকার নেই, একটা ছোট ট্রিপ, একটু প্রকৃতি দেখা, এগুলাই হয়তো জীবনের সবচেয়ে বড় শান্তির উৎস। আমি চাই প্রতিটা মানুষ অন্তত মাসে একবার নিজের জন্য সময় রাখুক, কারণ নিজেকে ভালো না বাসলে কেউ তোমাকে ভালোবাসবে না। এই মাওয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে যেন আমার ব্যক্তিগত সিনেমার একটি শুটিং সেটের মতো। রাস্তা যতই ধুলাময় থাকুক না কেন, যতই বাতাস আসুক না কেন, আমার চোখে থাকে সবসময় পরিষ্কার, কারণ আমি জানি এই রাস্তার সফর শেষ হলে আমি ঠিকই আমার এমন এক গন্তব্যে পৌঁছে যাব, যেটাই হচ্ছে আমার পুরো পৃথিবী, আর সেটা হচ্ছে আমার পরিবার। সপ্তাহে ছুটির এই বিকেলটা আমার কাছে শুধু একটা দিন না, এটা আমার কাছে একটা অনুভূতি, একটা টান। আমার নিজের শহর, আমার পরিবার, আমার ছোট মেয়েটার হাসি, আর আমার বউয়ের সেই অপেক্ষা। এই রাস্তা দিয়ে আমি ঠিকই একা যাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক শব্দ বাজছে। অফিস শেষে যখন অন্যরা ঘরে ফিরে যায়, আমি তখন বাইকে করে বের হই একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। অনেকেই ভাবে পাড়ি তো কালও যাওয়া যেত, কিন্তু আসলে পরিবার মানে একটা টান, যার ডাক কাল পর্যন্ত কখনোই অপেক্ষা করে না। আজকের আকাশটা সেই শুরু থেকেই যেন একটা গল্প বলছে। এই হাইওয়েতে গতি মানেই স্বাধীনতা না, একটু বুদ্ধিরও প্রয়োজন। পাশ দিয়ে যখন দূরপাল্লার বাসগুলো গর্জন করে যায়, তখন মাঝে মাঝে চোখ কান খোলা রেখে হালকা ব্রেকও চাপতে হয়, কারণ এই দুটোর একটা যদি ঠিক না থাকে, তাহলে জীবনকে অনেক চরম মূল্য দিতে হবে। এই পরন্ত বিকেলের আলো আমার পরিবারের মুখটা মনে করিয়ে দেয়। মার গলার ডাক, বাবার মুখের হাসি, আমার ছোট্ট মেয়েটার সেই কবে আসবো কবে আসবো একটা কণ্ঠস্বর। ঢাকা শহরের হইচইয়ের ভেতরেও আমার প্রায় মনে পড়ে। অনেকেই জানে না মোটর সাইকেলের জন্য আলাদা গেট আছে, অনেকে আবার ভুল করে বাস, প্রাইভেট কারের লাইনে ঢুকে পড়ে। তো ভাই আগে জেনে নেই গেটের নিয়মটা কিরকম। যদি না জানি তাহলে সময় নষ্ট, গরমে মাথা পাবে অনেক কষ্ট। আরেকটা কথা, টোল কত টাকা আপনারা হয়তো অনেকেই জানেন ইতিমধ্যে, তারপরও যারা জানেন না, যারা নতুন বাইকার, আমি বলে দিচ্ছি বাইকের টোল মাত্র 100 টাকা। আগে থেকেই হাতে রাখবেন, চেষ্টা করবেন, না হলে তাড়াহুড়ায় ঝামেলা হতে পারে। অনেকেই আবার চিন্তা করে বাঙালির চিকন বুদ্ধি তো 1000 টাকার নোট ভাঙতি নাই, ভাঙতি করতে গেলে কিছু খাওয়া লাগে, তো টাকা নষ্ট হয়, তো যাই টোল প্লাজায় 1000 টাকার নোট ধরাই দিই, দিব্যি বাকি 900 টাকা ফেরত আসবে, বা 500 টাকার নোট দিই, বাকি 400 টাকা ফেরত আসবে। যাই হোক, এটা
এটা বিপদে পড়লে ঠিক আছে, এটা খারাপও না একদিক দিয়ে, কিন্তু এত চিকন বুদ্ধি ভালো না। এটা কারা করে এটা আপনারা সবাই ভালো করেই জানেন, আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি। যাই হোক, আজকে আমার মোটর বাইক যাত্রার সেই কাঙ্ক্ষিত টোল প্লাজার কাছে অবশেষে চলে আসলাম মনে হচ্ছে। কি একটা আজব চিত্র। এখন আমি টোল প্লাজায় টোল দিয়েই আমি পদ্মা পার হতে পারবো। আগের দৃশ্যপটটা কিরকম ছিল? আগের দৃশ্যপটটা ছিল এখানে এসে আমাকে লঞ্চ অথবা ফেরি খুঁজতে হবে। লঞ্চে পার হতে হলে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, আর যদি ফেরিতে পার হই তাহলে ফেরিতে তো পার হইতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো পদ্মা সেতুর টোল প্লাজার কাছে চলে আসলাম। এখানে যে বাম দিকের যেই রাস্তাটা আছে সেদিক দিয়ে ঢুকতে হবে, ঠিক থানার পাশ দিয়ে। যেই পদ্মা সেতু উত্তর থানা, এই উত্তর থানার পাশ দিয়ে ঢুকতে হবে। পদ্মা সেতুর উত্তর থানার পাশ দিয়ে ঢোকার পরে ঠিক হাতের ডানের দিকে আগাতে হবে। একদম সোজা যাওয়া যাবে না। সোজা গেলে আগের যে মাওয়া পয়েন্ট ছিল, যারা ইলিশ খেতে চায় তাদের জন্য হচ্ছে সোজা যেতে হবে, আর আমরা যাব হাতের ডানে। তো আমরা হাতের ডানে গেলে আমরা সরাসরি যারা মোটর বাইক আরোহী আছি, আমরা মোটর বাইক টোল প্লাজার কাছে চলে যেতে পারবো খুব সহজেই। আশা করি যারা নতুন বাইকার আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদের এই ভিডিওটা খুব হেল্প হবে। তো যাই হোক, আমি পদ্মা সেতুর টোল প্লাজার কাছে চলে আসলাম। আমার বেশ ভালোই লাগতেছে। আমার যাত্রার প্রায় অর্ধেক রাস্তা আমি শেষ করে ফেলছি। পদ্মা সেতু শুরু হয়। এই টোল প্লাজা শুধু একটা টোল প্লাজাই না, এটা একটা সীমারেখা। একদিকে ব্যস্ত শহরের কোলাহল, আর অন্য পাশে আমার স্বপ্ন, আমার মাদারীপুর। এখন দাঁড়িয়ে আছি এই টোলের গেটের লাইনে। আমি এখন সেই জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকা সরাসরি যুক্ত হতে পারে। পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক। 2001 সালে এই সেতুর প্রথম পরিকল্পনা করা হয়, আর 2007 সালের দিকে প্রাথমিক নকশা আসে সামনে। কিন্তু তারপর শুরু হলো একের পর এক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা যখন পিছিয়ে গেল, এরপর বহু চড়াই উতরাই পেরিয়ে তখন আমরা নিজেদের টাকায় সেতু বানানোর সিদ্ধান্ত নিলাম। 2010 সালে শুরু হয়েছিল এর নির্মাণ, এবং ঠিক 10 বছর পরে 2022 সালের 25 জুন এই সেতু উদ্বোধন করা হয়। পদ্মা সেতু এই নাম শুনলেই মনে আসে অনেক কিছু, অনেক পথ পাড়ি দেয়া, অনেক চ্যালেঞ্জ, অনেক পরিশ্রম। এটি দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। 6.15 মানে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু একটি বিস্ময়কর অর্জন। পদ্মা সেতু শুধু বাংলাদেশের ইতিহাসের নয়, বিশ্বের একটি উন্নয়নমূলক প্রকল্প এটি, যার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে। মনে রাখতে হবে, এই সেতু কেবল চলাচলের জন্য নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যোগাযোগ এবং আধুনিকতার প্রতীক। আমি যখন এই সেতু পার হচ্ছি তখন পরিকল্পনা করছি এই সেতুর উপর দিয়ে ভবিষ্যতের উন্নত বাংলাদেশ চলবে, এবং আমি তারই একটি অংশ হতে পেরেছি। এটা মনে হয় এক বিরাট সম্মানের ব্যাপার। এই সেতুটি 6.15 মানে 6.15 কিলোমিটার দীর্ঘ, যা দেশের দীর্ঘতম সেতু। এই সেতু 2 স্তরে নির্মিত। উপরের স্তরে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি রেলপথ। সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছিল 41টি স্প্যান, এবং এর প্রত্যেকটির দৈর্ঘ্য 150.12 মিটার। এই সেতুর নির্মাণের অনেক চ্যালেঞ্জ ছিল। নদীর তলদেশের মাটি পরীক্ষা করতে গিয়ে প্রকৌশলীরা নতুন কিছু পদ্ধতি ব্যবহার করেন, যাতে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করা যায়। বিশেষ করে পদ্মা নদীর যে গভীরতা এবং স্রোতের মধ্যে প্রবাহিত হয়, তাতে পাইলিং এর কাজ ছিল অত্যন্ত কঠিন, কিন্তু দেশের প্রকৌশলীরা নিজেদের দক্ষতা দিয়ে এই কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করেন। আমি যখন এই সেতুর উপর দিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে আমি ইতিহাসের একটি অংশ হয়ে যাচ্ছি। এই সেতু শুধু একটি নির্মাণ নয়, এটি আমাদের জাতির আত্মবিশ্বাসের প্রতীক। আমি গর্বিত যে আমি এই মুহূর্তের সাক্ষী হতে পারছি। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের জন্য অনেক বড় পরিবর্তন আনবে। এটি চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করেছে। এছাড়া এটি যাত্রীদের জন্য একদিকে যেমন সময় বাঁচাবে, অন্যদিকে পরিবহন খরচও অনেকটা কমিয়ে দেবে। এখন পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় পণ্য পরিবহন আরো দ্রুত এবং সহজ। আমার মনে হয় যখন আমি এই সেতুর উপর দিয়ে চলে যাচ্ছি তখন অনুভব করতেছি যেন দেশের একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছি। এই সেতু শুধু ভৌতভাবে নয়, মানসিকভাবেও আমাদের অনেক কিছু শেখাচ্ছে।
আছে, যেমন ধৈর্য, দৃঢ়তা এবং স্বপ্ন বাস্তবায়ন। এখন আমি যখন এই সেতুর উপর দিয়ে যাচ্ছি তখন আমার অনুভূতি একেবারে ভিন্ন। একদিকে স্বপ্নের বাস্তবায়ন, অন্যদিকে এই সেতুর নির্মাণে প্রাপ্ত সব চ্যালেঞ্জ, তা একসাথে মনে আসে। আমি আশা করি যারা এই সেতু পার হওয়ার পরিকল্পনা করছেন তারা একদিন অবশ্যই আসবেন এখানে, একা অথবা নিজের সঙ্গী নিয়ে, এবং অনুভব করবেন এই সেতুর এক আশ্চর্য অভিজ্ঞতা। পদ্মা সেতু আমাদের শুধু ঢাকা আর দক্ষিণাঞ্চলকে এক করে নাই, আমাদের মনগুলোকেও এক করে দিয়েছে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষা ছিল, আজ সেখানে মিনিটের মধ্যে সেতু পেরিয়ে আমি আমার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আসলে পদ্মা সেতু একটা রাস্তা না, এটা একটা কানেকশন। আমার শহর ঢাকা থেকে আমার নিজের এলাকা মাদারীপুরের সাথে আগে কত কষ্টই না ছিল রে ভাই। ফেরি, লাইন, কত রাত জাগা, কত কষ্ট, কত দুর্ভোগ ছিল আগে। আর এখন বাইকে উঠি, গুগল ম্যাপে লোকেশন দেই, আর ঘন্টা খানেকের মধ্যেই নিজের এলাকায় চলে যাই। পদ্মা সেতু সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত, যার মোট ব্যয় ছিল 30,193 কোটি 39 লাখ টাকা। পুরোটাই আমাদের জনগণের টাকা, কোনো বিশ্ব ব্যাংক বা বিদেশি ঋণ নয়। এটা আমাদের সক্ষমতার প্রতীক, এটা আমাদের আত্মসম্মানের প্রতীক। সেতুতে উঠলে একরকম শিহরণ লাগে ভাই। বিশাল নদীর উপর এমন এক টানেলের মতো রাস্তা, দুই পাশে শুধু পানি, মাঝখানে আমি একা বাইক চালাচ্ছি। দুই পাশে শুধু আকাশ আর পানি। আজকের আকাশটা তো অন্য রকমের সুন্দর, একদিকে আলো যাচ্ছে, আরেক দিকে যাচ্ছে চাপা মেঘ। মনে হচ্ছিল আমি কোনো সিনেমার দৃশ্যে আছি, অথচ এটা আমারই দেশ, আমারই পথ। পদ্মা সেতু শুধু একটা সেতু নয়, এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সংযোগ রাস্তা, সরাসরি ঢাকার সাথে যুক্ত হয়েছে। এটি প্রায় 7 কোটি মানুষকে উপকৃত করবে। একদিকে সেতুর নির্মাণ হওয়াতে লোন বাড়ছে অবশ্যই, কিন্তু অন্যদিকে এই সেতুর সম্পন্ন হওয়াতে সারা দেশের কাছে এটি একটি বিরাট আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পদ্মা সেতু এই দেশের গর্ব। এটি যে শুধু বাংলাদেশের গর্ব তা নয়, এটি আমাদের সবার স্বপ্ন। পদ্মা সেতু আমাদের দেশের একটি নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু একটি অবকাঠামো নয়, এটি আমাদের আবেগ, আমাদের আত্মবিশ্বাসের একটি প্রতীক। আজ আমি এই সেতুর উপর দিয়ে যাচ্ছি এবং আমি গর্বিত, কারণ আমি জানি এটা শুধু আমাদের জন্য নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। এই বিকেলের শেষ আলোয় সেতুটা পেরিয়ে যখন শেষ প্রান্তে পৌঁছালাম, একটা জিনিসই অনুভব হচ্ছিল, এটা একটা স্বপ্নের জার্নি। আর এই স্বপ্নের সেতুর নাম হচ্ছে পদ্মা। ভাবতেছি আগে এই নদী পার হতে কতই না সময় লাগতো, আর এখন দেখি আমি একা একা বাইক চালায়া কয়েক মিনিটেই পার হয়ে যাই। আজকের ভিডিওতে মাওয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে এবং পদ্মা সেতু নিয়ে গল্প করতে করতে শেষ প্রান্তে চলে আসলাম, কারণ এই সেতুটা আমার ব্যক্তিগত অনুভবের এক অমূল্য অধ্যায়। যদি আপনাদের হৃদয়েও এই সেতু নিয়ে কোনো না কোনোভাবে ছুঁয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই ছিল আমার একা বাইক নিয়ে পদ্মা সেতু পার হওয়ার পুরো অভিজ্ঞতা। যদি আপনি এখনো না এসে থাকেন তাহলে একবার ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল ভাই। আর যদি এসে থাকেন তাহলে কমেন্টে জানায়েন আপনাদের কেমন লাগছিল আপনাদের প্রথম পদ্মা সেতু পাড়ি দেয়া। আমি যাচ্ছি মাদারীপুরের দিকে, আমার স্বপ্নের শহর, আমার বাড়ি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রাইডে, নতুন কোনো রাস্তা। সবাই ভালো থাকবেন, নিজের পরিবারের যত্ন নিবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।